নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। বিশ্ব রাজনীতির মঞ্চে বড় সড়ো পালাবদলের আভাস মিলছে। রাশিয়ার একটা ফাঁস হওয়া আভ্যন্তরীণ নথি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আবার ডলার ব্যবস্থায় ফিরতে পারে এবং আমেরিকার সঙ্গে নতুন এনার্জি অংশীদারিত্ব করতে চাইছে। তাহলে কি ডিসকাউন্টেড রাশিয়ান তেলের যুগ শেষ হবে? চীন আর ইউরোপ কি বড় ধাক্কা খাবে? আর ভারতের জন্য এতে সুযোগ নাকি নতুন করে একটা চ্যালেঞ্জ তৈরি হবে? এই নতুন সমীকরণ শুধু তেলের বাজার নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আজ আমি সহজ ভাষায় পুরো চিত্রটা বিশ্লেষণ করব আপনাদের সামনে, যেন আমরা বুঝতে পারি আগামী দিনের বিশ্ব কোন দিকে মোড় নিচ্ছে। ভারত, আমেরিকা আর রাশিয়াকে ঘিরে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেটা আসলে ভবিষ্যতের বিশ্ব রাজনীতিকে পুরো বদলে দিতে পারে। বিশেষ করে রাশিয়ান তেল, ইউক্রেন যুদ্ধ এবং ডলার সিস্টেমে রাশিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন, এই তিনটা বিষয় এখন একসাথেই বাঁধা। ভারত আমেরিকা ট্রেড ডিলের সময় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল রাশিয়ান তেল নিয়ে। তখন ট্রাম্পের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে, কিন্তু ভারত কখনো স্পষ্টভাবে বলেনি যে তারা রাশিয়ার তেল কেনা বন্ধ করবে। বরং ভারতের অবস্থান ছিল আমরা আমাদের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্তটা নেব। রাশিয়ার বিদেশ মন্ত্রীও প্রকাশ্যে বলেছেন ভারত কখনো রাশিয়ান তেল কেনা বন্ধ করবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন যে নতুন তথ্য সামনে এসেছে সেটা আরো চমকপ্রদ। বলা হচ্ছে রাশিয়ার একটা আভ্যন্তরীণ মেমো ফাঁস হয়েছে। এই মেমোতে লেখা আছে ইউক্রেন যুদ্ধ শেষ হলে রাশিয়া কিভাবে বিশ্ব অর্থনীতিতে ফিরে আসবে, বিশেষ করে আমেরিকার সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলবে। আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট, রাশিয়া নাকি আবার ডলার সিস্টেমে ফিরতে চাইছে। অর্থাৎ যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া আবার ডলারে তেল ও গ্যাস বিক্রি করবে। ভারত, চীন যেই কিনুক ডলারেই কিনতে হবে। এখানে একটা বিষয় পরিষ্কার, ডিসকাউন্টেড রাশিয়ান তেলের যুগ শেষ হতে পারে। যুদ্ধের সময় পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ভারত আর চীনকে ছাড়ে তেল দিয়েছিল, কিন্তু যদি যুদ্ধ শেষ হয় এবং রাশিয়া আবার গ্লোবাল মার্কেটে পুরোপুরি ফিরে আসে, তাহলে কেন তারা ছাড়ে তেলটা দেবে? তখন তারা মার্কেট রেটে বিক্রি করবে। আর এত দূর থেকে ভারত পর্যন্ত তেল আনতে হলে খরচটাও বেশি পড়বে। সুতরাং বাস্তবতা সম্পূর্ণ বদলে যাবে। আমার মনে হয় ভারত আগেই এই পরিবর্তনের আভাস পেয়েছিল। হয়তো রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছিল, তাই ভারত খুব হিসেব করে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে, আবার রাশিয়ার সঙ্গেও দূরত্ব বাড়ায়নি। এই কূটনৈতিক ব্যালেন্সিং এখন ভারতের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। এখন আসি ট্রাম্প আর পুতিন প্রসঙ্গে। বিশ্লেষকদের মতে পুতিন ট্রাম্পকে একটা বড় অর্থনৈতিক প্রস্তাব দিয়েছেন, বিশেষ করে এনার্জি সেক্টরের যৌথ উদ্যোগ, আর্কটিক এবং সাইবেরিয়ার বিনিয়োগের সুযোগ, রাশিয়ার মার্কেটে মার্কিন কোম্পানির জন্য বিশেষ সুবিধা, এই সব কিছু অফার করা হয়েছে। ট্রাম্প আগেও বলেছিলেন ড্রিল, অর্থাৎ তেল গ্যাস উৎপাদন বাড়াতে হবে। সেক্ষেত্রে রাশিয়ার অফার আমেরিকার বড় এনার্জি কোম্পানিগুলোর জন্য লোভনীয়। মেমোতে নাকি 7টি বড় ক্ষেত্র উল্লেখ আছে যেখানে ইউএস রাশিয়ার সহযোগিতা বাড়তে পারে। এভিয়েশন, তেল এবং এলএনজি, নিউক্লিয়ার এনার্জি, ক্রিটিক্যাল মিনারেলস, ডলার সেটেলমেন্ট প্রত্যাবর্তন, মার্কিন বিনিয়োগের বিশেষ সুযোগ এবং গ্লোবাল এনার্জি ফ্রেমওয়ার্কের যৌথ নেতৃত্ব, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা নয়, অংশীদারিত্বের প্রস্তাব। এখানেই ইউরোপীয় ইউনিয়ন আর চীনের জন্য সমস্যা তৈরি হচ্ছে। চীন যুদ্ধের সময় রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল পেয়েছে, ইউয়ানের আন্তর্জাতিকরণে সুযোগ পেয়েছে, কিন্তু যদি রাশিয়া আবার ডলারে ফিরে যায় তাহলে চীনের সেই সুবিধা অনেকটা কমে যাবে। ইউএতে বড় ধাক্কা খাবে, কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আর গ্রিন এনার্জি নীতি এগিয়ে নিচ্ছে। কিন্তু যদি আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় তাহলে ইউ কতদিনের অবস্থান ধরে রাখতে পারবে? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ডলারাইজেশন। ব্রিক্স দেশগুলো ডলারের বিকল্প তৈরি করতে চাইছিল, কিন্তু যদি রাশিয়া নিজেই ডলারে ফিরে যায় তাহলে ডলারাইজেশন প্রক্রিয়া ধীর হতে পারে।
তবে দীর্ঘমেয়াদী ডলারের চ্যালেঞ্জ থাকবেই, কারণ বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি হয়েছে। তবুও এই সময়টা ভারতের জন্য একটা সুযোগ বলতে পারেন। রুপি এখনো ইউয়ানের মতো শক্তিশালী হয়নি, তাই কিছুটা সময় পাওয়া ভারতের জন্য ভালো, নিজেদের অর্থনীতি শক্তিশালী করার জন্য, রুপির আন্তর্জাতিক ব্যবহার বাড়ানোর জন্য। সবশেষে বলবো, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি যদি রাশিয়ার শর্তে হয়, যেমন ডোনেক্স, লুহানস্ক এবং ক্রিমিয়ার স্বীকৃতি, ন্যাটোতে না যাওয়া, তাহলে এই পুরো নতুন সমীকরণ বাস্তবে হতে পারে। তখন বিশ্ব রাজনীতি নতুন মেরুকরণের দিকে চলে যাবে। চীন একদিকে, আরেকদিকে আমেরিকা রাশিয়া ঘনিষ্ঠতা, আর ভারত নিজের স্বার্থে ভারসাম্য বজায় রেখে এগোতে পারে। তবে এখনই যে সবকিছু হবে এটা ভাবার কোনো জায়গা তৈরি হয়নি, হতে পারে। আমার ব্যক্তিগত মতামত হলো, ভারত যদি এই পরিস্থিতিকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করতে পারে, তাহলে আগামী 20 বছরে ভারত বিশ্ব অর্থনীতিতে আরো বড় শক্তি হয়ে উঠতে পারে। রাশিয়া চীন অক্ষ দুর্বল হলে এবং বিশ্ব রাজনীতি চীন কেন্দ্রিক প্রতিযোগিতায় ঘুরলে ভারত কৌশলগতভাবে লাভবান হতে পারে। এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় জিনিস উপহার দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না, আছে শুধু স্থায়ী স্বার্থ। আজ যাকে আপনি কৌশলগত অংশীদার ভাবছেন, কাল সে অন্য সমীকরণে চলে যেতে পারে। রাশিয়ার এই সম্ভাব্য ডলার ফেরত পরিকল্পনা এবং আমেরিকার সঙ্গে নতুন এনার্জি অংশীদারিত্বের ইঙ্গিত সেই জিনিসটাই নতুন করে সামনে নিয়ে এলো। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া বাধ্য হয়ে পূর্বমুখী হয়েছিল, চীন এবং ভারতের দিকে ঝুঁকেছিল, ডিসকাউন্টেড তেল নিয়ে বাজার ধরে রেখেছিল। ব্রিক্স, ডি-ডলারাইজেশন, বিকল্প পেমেন্ট সিস্টেম, সবকিছু যেন একটা নতুন বিশ্ব ব্যবস্থার আভাসও দিচ্ছিল। অনেকেই তখন বলছিলেন ডলারের আধিপত্যর দিন শেষ। কিন্তু যদি সত্যি রাশিয়া আবার ডলার সিস্টেমে ফিরে যেতে চায়, তাহলে সেটা প্রমাণ করে ডলার এখনো বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি, যেটা আজ আমরা স্পষ্টভাবে জানতে পারছি, বুঝতে পারছি। যতই বিকল্প তৈরি হোক, বাস্তব বাজারের গভীরতা, আর্থিক অবকাঠামো আর বিশ্বাসযোগ্যতার জায়গা ডলারকে এখনো পুরোপুরি সরানো যায়নি, আর যাবে বলে সন্দেহ আছে। তবে এর মানে এই নয় যে ডি-ডলারাইজেশন থেমে যাবে, বরং এটা দেখাচ্ছে যে দেশগুলো কৌশলগতভাবে দর কষাকষি শুরু করেছে। রাশিয়া যদি ডলারে ফিরে আসে, সেটা নিছক আদর্শগত কোনো সিদ্ধান্ত নয়, বরং বাস্তব অর্থনৈতিক লাভের একটা হিসাব। নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসে গ্লোবাল ক্যাপিটাল মার্কেটে প্রবেশ, মার্কিন বিনিয়োগ টানা, প্রযুক্তি অ্যাক্সেস পাওয়া, এই সবই বড় প্রণোদনা। পুতিন যদি ট্রাম্প প্রশাসনকে এমন প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে সেটা নিছক বন্ধুত্বের জন্য নয়, বরং কঠোর ক্যালকুলেশনের ফল। অর্থাৎ তাদের মধ্যে এমন কোনো জিনিস পজিটিভ পেয়েছে যেটা দেশের জন্য ভালো, আন্তর্জাতিক রাজনীতির জন্য ভালো। এখানে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন। তারা যুদ্ধের শুরু থেকে কঠোর নিষেধাজ্ঞা, গ্রিন এনার্জি ট্রানজিশন, রাশিয়া থেকে ডিকাপলিং এই নীতি নিয়েছে। কিন্তু যদি আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে ইউরোপ কতদিন একা কঠোর অবস্থানে থাকতে পারবে, সেটাই বিচার্য বিষয়। ইউরোপের শিল্প ইতিমধ্যেই উচ্চ এনার্জি দামের চাপে রয়েছে। যদি সস্তা রাশিয়ান এনার্জি আবার বিশ্ববাজারে প্রভাবিত হতে শুরু করে, তাহলে ইউরোপের ওপর রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বেড়ে যাবে। তাদের নৈতিক অবস্থান আর বাস্তব শিল্প স্বার্থের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। আবার চীনের ক্ষেত্রেও বড় বড় প্রশ্ন উঠে যাচ্ছে। যুদ্ধের সময় চীন রাশিয়ার কাছ থেকে সস্তা জ্বালানি পেয়েছিল, ইউয়ানের আন্তর্জাতিক ব্যাপারের সুযোগও পেয়েছে, পশ্চিমা শূন্যতা কাজে লাগিয়ে প্রভাবটা বাড়িয়ে ফেলেছিল। কিন্তু যদি রাশিয়া মার্কেট রেটে ডলারের বিক্রি শুরু করে, তাহলে চীনের সেই বিশেষ সুবিধা অনেকটা কমে যাবে। তার উপর যদি ইউএস রাশিয়া এনার্জি সমঝোতা হয় এবং গ্রিন এনার্জির বিরুদ্ধে এক ধরনের নরম অবস্থান নেওয়া হয়, তাহলে চীনের গ্রিন ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমও চাপে পড়তে পারে। কারণ চীন ইতিমধ্যেই সোলার, ব্যাটারি, ইভি এই সেক্টরে অতিরিক্ত উৎপাদনের সমস্যায় আছে। বৈশ্বিক চাহিদা যদি কমে, তাহলে তাদের শিল্পনীতিতে ধাক্কা লাগবে। আসলে একটা জিনিস সহজ, বর্তমানে রাশিয়া আর আমেরিকার সঙ্গে সম্পর্ক যদি ভালো হয় এবং যে খবরটা সামনে এসছে এটা যদি বাস্তবে পরিণত হয়, চীনের একটা বড় উৎপাদনশীলতায় বড় ধাক্কা খাবে, এটা বোঝাই যাচ্ছে।
যদিও আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক বর্তমানে কোন অবস্থানে আমরা প্রত্যেকেই জানি, যদি সেটা গোলমাল হয়ে যায়, পাল্টি খেয়ে যায়, তাহলে চীনের কিন্তু দুঃখ রয়েছে। এবার আসি ভারতের প্রসঙ্গে। আমার মতে ভারতের জন্য এই পরিস্থিতি একই সঙ্গে সুযোগ, আবার একটা বড় সতর্কবার্তা। সুযোগ এই কারণে যে রাশিয়া চীন ঐক্য যদি কিছুটা আলগা হয় আর বিশ্ব রাজনীতি আবার চীন কেন্দ্রিক প্রতিযোগিতায় ঘোরে, তাহলে ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমেরিকা ভারতের দিকে আরও ঝুঁকবে। একই সঙ্গে রাশিয়াও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না। এই স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখার ক্ষমতায় ভারতের সব থেকে বড় সম্পদ। কিন্তু সতর্কবার্তা হচ্ছে এটা যে ডিসকাউন্টেড তেলের যুগ শেষ হলে ভারতের আমদানি বিল বাড়তে পারে, রুপির ওপর চাপ বাড়তে পারে। তাই এখন থেকেই ভারতের উচিত জ্বালানি বৈচিত্র্য বাড়ানো, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো এবং নিজস্ব উৎপাদন সক্ষমতা শক্তিশালী করা। শুধু ভূ রাজনৈতিক সুবিধার উপর নির্ভর করলে চলবে না, অর্থনৈতিক ভিত শক্ত করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের আবেগ দিয়ে ভাবলে হবে না, বিশ্লেষণ করতে হবে। আমরা অনেক সময় আন্তর্জাতিক রাজনীতিকে ভালো খারাপ বন্ধু শত্রু এই ফ্রেমে দেখি, কিন্তু বাস্তবে সবকিছুই স্বার্থকেন্দ্রিক। ট্রাম্প যদি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হয়, সেটা নৈতিকতার প্রশ্নে মোটেও না, বরং আমেরিকার অর্থনৈতিক এবং কৌশলগত লাভের হিসাবে। রাশিয়াও একইভাবে নিজের স্বার্থটা দেখেছে, চীন ইউরোপ সবাই তাই করছে। সুতরাং ভারতকেও ঠান্ডা মাথায় নিজের দীর্ঘমেয়াদী স্বার্থের সিদ্ধান্তটা নিতে হবে। সব মিলিয়ে এই ফাঁস হওয়া মেমো যদি সত্যি হোক বা কৌশলগত বার্তা, এটা পরিষ্কার যে বিশ্ব এক নতুন রূপান্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি যেভাবেই হোক না কেন, তারপরের বিশ্ব আগের মতো আর থাকবে না। জ্বালানি রাজনীতি, মুদ্রা আধিপত্য, কৌশলগত জোট সবকিছু নতুন করে সাজানো হবে। এই পরিবর্তনের ঢেউয়ে কে ডুবে যাবে আর কে ভেসে উঠবে তা নির্ভর করবে কতগুলো বাস্তববাদী এবং দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া যায় তার উপরে। রাশিয়া আর আমেরিকা যদি সত্যিকার অর্থে মিলে যায়, স্বাভাবিকভাবে কিছু দেশ চাপে পড়বে। সেই তালিকায় যেমন চীন রয়েছে, ভারতও রয়েছে। শেষ কথা হলো, ভারতের সামনে এখন এক বিরল সুযোগ এসছে, কিন্তু সুযোগ তখনই সাফল্যে বদলাবে যখন আমরা আবেগ নয়, তথ্যভিত্তিক বিশ্লেষণ, কৌশলগত ভারসাম্য এবং অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটব। বিশ্ব রাজনীতির দাবার ছকে ঘুঁটি বদলাচ্ছে। এখন প্রশ্ন একটাই, আমরা কি সঠিক চালটা চালতে প্রস্তুত?